প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে ভিডিওটা সেটা 2026 সালের পরীক্ষার্থীদের জন্য। জীববিজ্ঞানের প্রথম পত্র উদ্ভিদ বিজ্ঞানের যে সপ্তম অধ্যায় আছে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ, এই অধ্যায়ে থেকে যে প্রশ্ন হতে পারে, যে প্রশ্নগুলো হতে পারে সকল বোর্ডের জন্য, আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আজকে একটু দেখাবো। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। আশা করি তোমরা এই ভিডিওতে মনোযোগ দেবে। প্রথম যে প্রশ্নটা দেখো, যে ঢাকা বোর্ড 2025 সালে আসছিল এই প্রশ্নটা। উদ্দীপকটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে তিনটা ছবি দেওয়া আছে। প্রথম যে উদ্ভিদ গ্রুপ পি, এটা একটা উদ্ভিদ গ্রুপ, এটা সাইকাসের পুংরেণুপত্র থেকে নেওয়া হয়েছে। এটা হলো পুংরেণুপত্র। তারপরে দেখো, এটা একটা উদ্ভিদ গ্রুপ কিউ এবং উদ্ভিদ গ্রুপ আর। এই উদ্ভিদ গ্রুপ কিউটা হলো একটা পুইসি গোত্রের, হ্যাঁ, এবং আরটা হলো, এটা হলো মালভেসি গোত্রের। মনে রাখতে হবে, এটা হলো পুইসি গোত্র, এটা হলো মালভেসি গোত্র। এখন প্রশ্নটা একটু দেখো যে ট্রান্সফিউশন টিস্যু কি। ট্রান্সফিউশন টিস্যু, এটা সাইকাসের যে পাতা, ওই পাতা থেকে প্রশ্নটা আসছে। অধিগর্ভ গর্ভাশয় বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। তোমরা এই চ্যাপ্টারের যে ক এবং খ বিগত বছরের কোশ্চেনগুলো পড়লেই তোমরা কমন পাবে। বিগত 5-6 বছরের কোশ্চেন যদি কমন মানে পড়ো, তাহলে এখান থেকে ফুল কমন পেয়ে যাবা ক এবং খ। গতে যে প্রশ্নটা আছে একটু খেয়াল করো, যে উদ্দীপকে উল্লিখিত উদ্ভিদ গ্রুপ পি এর বৈশিষ্ট্য সমূহ লেখো। এই যে উদ্ভিদ গ্রুপ বলতে এখানে পি কে বোঝানো হয়েছে, পিটা হলো সাইকাস। সাইকাস এর বৈশিষ্ট্য সমূহ, সাইকাসের বৈশিষ্ট্য সমূহ লিখতে বলা হয়েছে। অথবা এই যে এটা একটা নগ্নবীজি উদ্ভিদ, এই নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য লিখলেও হবে। এই নগ্নবীজি উদ্ভিদকে বোঝানো হয়েছে সাইকাসের। তারপর আসো, যে উদ্দীপকের উদ্ভিদ গ্রুপ কিউ এবং আর এর মধ্যে কোন উদ্ভিদ গ্রুপটি খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ব্যাখ্যা করো। কিউ এবং আর, আমরা জানি কিউটাকে বোঝানো হয়েছে পুইসি গোত্রের, আর আরটা হলো মালভেসি গোত্রের। মনে রাখতে হবে, এটা হলো পুইসি গোত্র আর এটা হলো মালভেসি গোত্র। এখন পুইসি গোত্র এবং মালভেসি গোত্রের খাদ্য নিরাপত্তায় কার ভূমিকা বেশি? তোমরা জানো যে পুইসি গোত্রের বেশি, কারণ এটা হলো ধান, গম, আখ, ভুট্টা, হ্যাঁ, দুর্বা, বাঁশ, হ্যাঁ, এইগুলো হলো পুইসি গোত্রের উদ্ভিদ। তো এই পুইসি গোত্রের উদ্ভিদের গুরুত্বটা কি সবচেয়ে বেশি মালভেসি গোত্রের চেয়ে? এখন তোমাদের দুইটার গ্রুপই নিয়ে আলোচনা করবা, দুইটা গ্রুপের অর্থনৈতিক গুরুত্ব লিখবা। লেখার পর শেষে লিখে দেবা যে খাদ্য নিরাপত্তায় এই যে উদ্ভিদ গ্রুপ কিউ অর্থাৎ পুইসি গোত্রের অর্থনৈতিক গুরুত্বটা বেশি খাদ্য নিরাপত্তায়। সুতরাং কিউ এবং আর এর মধ্যে সবচেয়ে বেশি হলো উদ্ভিদ গ্রুপ কিউ এর ভূমিকা সবচেয়ে বেশি। তো তোমাদের দুইটারই কিন্তু অর্থনৈতিক গুরুত্ব লিখতে হবে, লেখার পর বোঝাতে হবে যে কোনটা বেশি, কী কারণে বেশি। পরের প্রশ্ন দেখো, এটা যশোর বোর্ড 2025 সালে আসছে। এখানে দুইটা ছবি দেখো, পি কিউ আর। পিতে দেখো পি এবং আর, এই ঢাকা বোর্ডের যে পি প্রশ্নটা, হ্যাঁ, দুইটা ছবি কিন্তু একই। এটা হলো পুংরেণুপত্র, এটা হলো পুংরেণুপত্র, আর এটা এটা হলো স্ত্রী রেণুপত্র। কিউর ক্ষেত্রে এটা হলো স্ত্রী রেণুপত্র, আর আরটা তো তোমরা জানোই যে এটা হলো মালভেসি গোত্রের, এটা জবা ফুল। এখন প্রশ্ন হলো যে অমরা বিন্যাস, স্পাইকলেট, পুষ্প বিন্যাস, এগুলো পড়ে নিবা তোমরা বই থেকে। অমরা বিন্যাস হলো অমরা যে যেভাবে বিন্যস্ত অবস্থায় আছে, অর্থাৎ অমরার যে বিন্যাস পদ্ধতি সেটাকে বলা হচ্ছে অমরা, অমরা বিন্যাস। আর স্পাইকলেট পূর্ণ পুষ্প বিন্যাস বলতে আমরা বুঝি কি, স্পাইকলেট হলো একটা পুইসি গোত্রের, হুম, তো এই পুইসি গোত্রের যে পুষ্প বিন্যাস সেটাকে বলা হয় স্পাইকলেট। পরের প্রশ্নটা দেখো, আমি মূলত তোমাদেরকে গ এবং ঘ নিয়েই আলোচনা করব। উদ্দীপকের চিত্র আর সংশ্লিষ্ট গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। আর সংশ্লিষ্ট গোত্র, এটা দেখো আর, তার মানে এটা হলো মালভেসি, তার মানে মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছে। তারপরে দেখো উদ্দীপকের চিত্র পি ও কিউ এর মধ্যে পার্থক্য লেখো। পি বলতে মাইক্রোস্পোরোফিল, আর কিউ বলতে মেগাস্পোরোফিলকে বোঝানো হয়েছে। এটা হলো পুংরেণুপত্র, এটা হলো স্ত্রীণুপত্র, সাইকাসেরি। এই দুটোর মধ্যে পার্থক্য আমি দেখাবো তোমাদের, একটু বই থেকে দেখাবো। পরের প্রশ্ন চলে যাই। পরের প্রশ্ন দেখো, কুমিল্লা বোর্ডে 2025 সালে আসছিল। এখানে দুইটা পুষ্প সংকেত দেওয়া আছে। প্রথমেটা দেখো পি এবং কিউ, প্রথমেটা পি এবং দ্বিতীয়টা কিউ। পিতে বোঝানো হচ্ছে মঞ্জুরিপত্র, উপমঞ্জুরিপত্র, পুংকেশর, হ্যাঁ, পুষ্পপুট, পুংকেশর, গর্ভাশয়। এটা কিন্তু এলো পুইসি গোত্রের, এটা হলো পুইসি গোত্রের পুষ্প সংকেত। আর কিউ যেটা, এটা হলো মালভেসি গোত্রের পুষ্প সংকেত। এখন আমরা গতে যে প্রশ্নটা দেখি, পি দ্বারা নির্দেশিত উদ্ভিদটির পুষ্প প্রতীকের চিহ্নিত চিত্র অঙ্কন করো। পি দ্বারা নির্দেশ, তার মানে হলো
পৈশী গোত্রে যে পুষ্প প্রতীকটা আছে সেই পুষ্প প্রতীকটা অঙ্কন করতে হবে। আর ঘতে যেটা আছে উদ্দীপকের কিউ দ্বারা নিজস্ব উদ্ভিদটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো। কিউ বলতে এখানে মালভেসি গোত্রটাকে বোঝানো হয়েছে, মালভেসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। তোমরা কিন্তু প্রত্যেকটা উদ্ভিদ, বিশেষ করে মালভেসি গোত্রে যে যে উদ্ভিদগুলো পাওয়া যায় সেই উদ্ভিদগুলোর অন্ততপক্ষে 2 লাইন করে অর্থনৈতিক গুরুত্ব লেখার চেষ্টা করবা। পরের প্রশ্নটা দেখো, এটা স্লেট বোর্ড 2025 সালে আসছে। জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীরা ভিন্ন গোত্রের দুটি উদ্ভিদ পর্যবেক্ষণ করলো। প্রথম গোত্রের উদ্ভিদ ফুল একক, উপবৃত্তিযুক্ত, পরাগধানী বৃক্ষাকার এক প্রকোষ্ঠী। দ্বিতীয় গোত্রের উদ্ভিদে পুষ্পবিন্যাস স্পাইকলেট, পরাগধানী রেখাকার এবং সর্বমুখ। একটু খেয়াল করলে আমরা বুঝতেই পারি যে কোন গোত্রগুলোকে বোঝানো হয়েছে। যেমন প্রথম গোত্রটা কিন্তু বলা হয়েছে ফুল একক, যেটা জবা ফুলকে বুঝি, উপবৃত্তিযুক্ত, উপবৃত্তি আছে, পরাগধানী বৃক্ষাকার। আমরা জানি যে মালভেসি গোত্রের পরাগধানীটা বৃক্ষাকার এবং এক প্রকোষ্ঠী। আর দ্বিতীয় গোত্রের উদ্ভিদ যেটা পুষ্পবিন্যাস বলা হচ্ছে স্পাইকলেট, তার মানে এটা হলো স্পোইসি গোত্র, পরাগধানী রেখাকার এবং সর্বমুখ। এখন প্রশ্ন হলো যে গতে বলা হয়েছে যে উদ্দীপকে প্রথম গোত্র উদ্ভিদের পুষ্প সংকেত লেখো এবং ব্যাখ্যা করো। পুষ্প সংকেতটা লিখে তারপর ব্যাখ্যা। যেমন কুমিল্লা বোর্ডে দেখো, এই যে পিতে যে দেওয়া আছে এটা হলো তোমার পৈশী গোত্রের, আর দ্বিতীয়টা হলো কি মালভেসি গোত্র। তো এখানে প্রথম গোত্র বলতে বোঝানো হয়েছে মালভেসিকে। তো মালভেসি গোত্র এই যে এটা হলো পুষ্প সংকেত, এই পুষ্প সংকেতের বর্ণনা দেবে যে এটা দিয়ে কি বোঝানো হয়েছে, এটা চিহ্নটা দ্বারা কি, উপবৃত্তি দ্বারা কি বোঝানো হয়েছে এবং কতটি বৃত্তি, কতটি কিভাবে আছে, দলমণ্ডল কতটি, পঙ্কেশ্বর কতটি কিভাবে আছে, গর্ভাশয় কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, এটিকে অধিগর্ভাশয় না অধগর্ভাশয়, এরকম ভাবে বর্ণনা দিতে হবে। তারপর প্রশ্নটা দেখো যে উদ্দীপকে দ্বিতীয় গোত্র উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব লেখো। দ্বিতীয় গোত্র বলতে বোঝানো হয়েছে যে পৈশী গোত্র। তো পৈশী গোত্র উদ্ভিদগুলোর নাম আগে বলবা, যে ধান, গম, ভুট্টা, হ্যাঁ, তারপর আছে কাউন, তারপর আছে জব, তারপর ঘাস, বাঁশ, নলখাগড়া, এরকম উদ্ভিদগুলো আছে। সেই সবগুলো উদ্ভিদেরই একটু একটু করে বর্ণনা দেবা। এবং প্রত্যেকটি উদ্ভিদেরই সাইন্টিফিক নেম লেখার চেষ্টা করবা, তাহলে ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি এখন কিছু বই থেকে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে অ্যান্সারগুলো। যেমন ছোট ছোট প্রশ্নগুলো যেখানে পড়বা তোমরা একটু খেয়াল করো, যে আমরা এই যে চলে আসলাম এখানে। প্রথম একটা ছোট্ট একটা প্রশ্ন আসছিল যে ট্রান্সফিউশন টিস্যু। তোমরা একটু দেখো যে ট্রান্সফিউশন টিস্যুটা, এই যে এটা হলো ট্রান্সফিউশন টিস্যু, এখানে ছবিটা আছে। এটা সাইকাসের একটা পাতা, এটা সাইকাসের পাতার প্রস্থচ্ছেদ। এই যে লম্বা লম্বা যে কোষগুলো দেখতে পাচ্ছ এইগুলো হলো ট্রান্সফিউশন টিস্যু। সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হলো যে এই যে সাইকাসের পাতার পেলিসেড প্যারেনকেমা, এই যে এগুলো হলো পেলিসেড প্যারেনকেমা, এই যে এইগুলো, এই কোষগুলো। আর এই যে গোলাকার যে কোষগুলো এটাকে বলা হচ্ছে স্পঞ্জি প্যারেনকেমা। তো এই পেলিসেড প্যারেনকেমা এবং স্পঞ্জি প্যারেনকেমার মাঝখানে যে কোষগুলো আছে লম্বা লম্বা বর্ণহীন, এই কোষগুলোকে বলা হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। হ্যাঁ, কোষসমূহকে, এই কোষসমূহকে বলবো আমরা কি ট্রান্সফিউশন টিস্যু। তার মানে ট্রান্সফিউশন টিস্যুটা হলো সাইকাসের পাতার যে স্পঞ্জি প্যারেনকেম এবং পেলিসেড প্যারেনকেমের মাঝখানে যে লম্বা কোষ, অনেকগুলো কোষ রয়েছে বর্ণহীন কোষ, এই কোষসমূহকেই বলবো আমরা ট্রান্সফিউশন টিস্যু। আরেকটা প্রশ্ন আসছিল যে পাম ফার্ন কাকে বলে। তোমরা দেখো যে পাম ফার্ন এই এখানে আছে, দেখাই যে পাম ফার্ন হলো পাম উদ্ভিদ এবং ফার্নের পাতার সাথে সাইকাসের পাতার কিছুটা মিল সম্পন্ন। অনেক সময় এই সাইকাসকে পাম ফার্ন বলা হয়। তার মানে সাইকাসকে পাম ফার্ন বলা হয়। কেন বলা হয়? এটা পাম উদ্ভিদ এবং ফার্নের পাতার সাথে সাইকাসের পাতার কি আছে, কিছুটা মিল আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পাম ফার্ন। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সকল বোর্ডের জন্য পড়বা। যে বোর্ডে আসছিল এটা বাদ দিয়ে অন্যান্য বোর্ডের তারাও এই প্রশ্নটা পড়তে পারো। তারপরে আসে এখানে মূল নিয়েও আলোচনা আছে, প্রশ্ন যেহেতু হয়নি মূল করতে পারো। অস্থানিক মূল কাকে বলে, তারপরে কোরালয়েড কাকে বলে, কোরালয়েড মূল, হ্যাঁ, এবং কোরালয়েড মূলের ভিতরে কোন ধরনের ব্যাকটেরিয়া জন্মায়, নষ্ট, অ্যানাবেনা, এগুলো জন্মায়। তারপরে আরেকটা প্রশ্ন আসছিল যে বড় প্রশ্ন, তোমরা এই যে এটা দেখো, এটাকে বলা হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এটা হলো মাইক্রোস্পোরোফিল, এটা হলো ম্যাক্সপোরোফিল। এই দুইটার ছবি কিন্তু উদ্দীপকে ব্যবহার করা হয়েছে এবং দুইটার মধ্যে পার্থক্য লিখতে বলা হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করি যে এটা হলো মাইক্রোস্পোরোফিল, এটা কিন্তু স্ট্রোবিলাস তৈরি করে, আর এটা কি স্ট্রোবিলাস তৈরি করে না। এটার মধ্যে দেখো ডিম্বক আছে, একটু লাগছে ডিম্বক আছে। এটা ঠিক মাথার মধ্যে দেখো একটু, এই জায়গাটাকে বলা হয় পিনিউল, হ্যাঁ, এইগুলোকে বলা হয় পিনিউল। আর এটার মধ্যে এপোফাইসিস আছে, এটার মধ্যে পিনিউল আছে, এটার মধ্যে সুরাস আছে, এটার মধ্যে কোনো সুরাস নাই। এটার মধ্যে ডিম্বক আছে, এটার মধ্যে ডিম্বক নাই। হ্যাঁ, এগুলো একটু পার্থক্যের মধ্যে নিয়ে আসবে। এবং এটা স্ট্রুবিলাস, দেখো এটা হলো স্ট্রুবিলাস গঠনকারী, যে এখানে ছোট ছোট আমরা যা দেখতে পাচ্ছি, এই যে স্পুন স্ট্রুবিলাসের মধ্যে মাইক্রোস্পোরোফিল, এটা একটা মাইক্রোস্পোরুল এখান থেকে নেওয়া হয়েছে। তারপরে পার্থক্যটা একটু খেয়াল করি যে পার্থক্যটা দেখো, এই যে পুংস্পুরিক
বা মাইক্রোস্পোরোফিল এবং স্ত্রী স্পোরোফিল বা মেগাস্পোরোফিল। যে মোচাকৃতির পুংস ট্রুবিলাস ঘনিষ্ঠভাবে লাগানো অবস্থায় থাকে। হুম তার মানে পুংস স্পোরোফিলগুলো পুংস ট্রুবিলাসে ঘনিষ্ঠভাবে লাগানো থাকে, আর স্ত্রী ইয়াতে কি স্টুবিলাস গঠন করে না, মানে মেগাস্পোরোফিলগুলো স্টুবিলাস গঠন করে না। তারপর তাদের পৃষ্ঠে সোরাস অবস্থিত, আর এটার মধ্যে কি কোনো সোরাস থাকে না। ছবিটা একটু দেখো, এটার মধ্যে কোনো সোরাস নেই, এটার মধ্যে কোনো সোরাস নেই, বাট এটার মধ্যে সোরাস আছে। হুম আর সোরাস মানে কি স্পুরাঞ্জিয়ামের গুচ্ছ কি সোরাস বলা হয়। তা দেখো কোনো ডিম্ব থাকে না। আমরা জানি ডিম্বগুলো স্ত্রী স্পুরোফিলের অংশ, সুতরাং পুং স্পুরোফিল এটা ডিম্ব থাকবে না। তারপরে নিচের বোটার অংশের দুদিকে ডিম্ব থাকে। তোমরা একটু ছবিটা দেখো, এই যে এখানে চারটা ডিম্বক দেখানো হয়েছে, যে এই পাশে একটা, এই পাশে, এই পাশে একটা, চারটা ডিম্বক দেখানো হয়েছে। তারপরে আছে যে মাথা সরু বর্ধিত, অংশটা এপোফাইসিস বলে। তার মানে এপোফাইসিসটা হলো পুংস পুরোফিলের অংশ। আর মাথা অনেক যুগপত্র সদৃশ, পাশের ক্ষুদ্রাকায় পত্রকে পিনি বলা হয়। ছবিটা একটু দেখো, এই যে ক্ষুদ্রাকৃতি পদার্থ, যে মানে সাপের ফলক যেটা দেখা যাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে পিনি। তারপরে দেখো পুংরেণু উৎপন্ন, এটা যে পুংরের পুংস্পোরোফিল বা মাইক্রোস্পোরোফিল, এটা পুংরেণু উৎপন্ন করবে, আর মেগাস্পোরোফিল গুলো স্ত্রীণু উৎপন্ন করে। আর এই পুং স্পুরোফিল যেটা, এটা কখনোই আর্কিগোনিয়াম সৃষ্টি হয় না। আর স্ত্রীণু থেকে কি কি হয়? আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এই মেগাস্পোরোফিল থেকে আর্কিগোনিয়াম সৃষ্টি হয়। আর আর্কিগোনিয়াম সৃষ্টি হয়, এটা একটা সাইকাসের একটা বৈশিষ্ট্য, সাইকাসের একটা আদি বৈশিষ্ট্য, মনে রাখতে হবে। তো এই ছিল এই মেগাস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিলের প্রশ্ন। এবার আমরা আরেকটা ইয়ে দেখাই, যে পুষ্পপুট থেকে একটা প্রশ্ন আসছিল, যে পুষ্পপুট কি, স্পাইকলেটটা কি আসছিল, যে তোমাদেরকে একটু আগে বলেছিলাম, ছোট প্রশ্ন। স্পাইকলেট, স্পাইকলেট হলো এটা একটা পুষ্প বিন্যাস, এটা পুইসি গোত্রের পুষ্প বিন্যাস। হুম স্পাইকলেট হলো ছোট প্রকৃতির সংক্ষিপ্ত স্পাইককে স্পাইকলেট বলে। আমরা যদি আর একটু বিস্তারিত লিখি, যে এদের মঞ্জুরিদণ্ড সংক্ষিপ্ত হয় এবং গোড়ার দিকে দুটি বর্মাকার অপুষ্প গ্লোম, আর উপরে দুটি সুপুষ্প গ্লোম বা ল্যামা থাকে। এর উপরে মানে ল্যামার উপরে থাকে কি, বিপরীত দিকে অবস্থান করে একটি পেলিয়া, পেলিয়ার উপরে কি থাকে, পুষ্প থাকে। আর এই স্পাইকলেট কোন কোন উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়, যেমন ধান, গম এবং যে কোনো ঘাস জাতীয়, মানে পুইসি গোত্রের উদ্ভিদের যে পুষ্পবিন্যাস, সেটা হলো স্পাইকলেট জাতীয়। এখানে অনেক প্রশ্ন আছে তোমাদের জন্য, বিগত বছরের প্রশ্নগুলো ছাড়াও অনেক ধরনের প্রশ্ন আছে। তোমরা এই প্রশ্নগুলো পড়তে হবে ক এবং খ এর জন্য। আরেকটা বলেছিলাম যে ভেরিয়েন্ট বা পুষ্পপুট, প্রশ্নটা আসলে যে পুষ্পপুট কাকে বলে। পুষ্পপুট হলো বৃত্তি এবং দলকে যখন আকৃতি ও বর্ণে পৃথক করা যায় না, অর্থাৎ দেখতে তারা একই রকমের, তখন তাদেরকে একত্রে কি বলা হয়, ভেরিয়েন্ট বা পুষ্পপুট বলে। অর্থাৎ বৃত্তি এবং দলকে যখন আকার আকৃতি বর্ণে পৃথক করা যায় না, একই রকম মনে হয়, তখন তাকে বলা হয় পেরিয়ান্থ বা পুষ্পপুট। আর পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হয় ট্যাপান। মনে রাখতে হবে, পুষ্পপুটের প্রতিটি সদস্যকে বলা হচ্ছে ট্যাপান। এবার আরেকটা প্রশ্ন চলে আসি, ছোট প্রশ্ন তোমাদের আসছিল, যে এই যে গর্ভশীর্ষ, গর্ভকটি এবং গর্ভপাত পুষ্প বা হাইপোগেনাস, এই প্রশ্নগুলো সংজ্ঞা হিসেবে আসবে, এবং আসছিল যে যে অধিগর্ভ গর্ভাশয় কি, এই যে প্রশ্ন আসছিল অধিগর্ভ গর্ভাশয় কি, আরেকটা ছিল অধুগর্ভ গর্ভাশয় কি, বা গর্ভশীর্ষ শীর্ষ পুষ্প বলতে কি বোঝায়। হুম তোমরা একটু খেয়াল করো, আহ, এই যে এটাকে বলা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয় বা গর্ভপাত পুষ্প বা হাইপোগাইনাস ফ্লাওয়ার। এটা কি সংজ্ঞা হিসেবে যদি আসে, বা আসতে পারে, যে ইংলিশে আসতে পারে সুপিরিয়র ওভারি বা অধিগর্ভ গর্ভাশয় কি। খুব সহজ ভাষায় তোমরা লিখে দিবে, যেটা হলো যে গর্ভাশয়গুলো উপরে থাকবে, যে ফুলের গর্ভাশয়টা উপরে থাকে, আর গর্ভাশয়ের নিচ থেকে ফুলের যে তিনটা স্তবক আছে, এই গর্ভাশয়ের নিচে সজ্জিত থাকে, সেটাকেই বলা হচ্ছে অধিগর্ভ গর্ভাশয়। আর আমরা যদি একটু সাজিয়ে লিখি, যে এই এই অধিগর্ভ গর্ভাশয়ের পুষ্পাক্ষ উত্তল হয়, গর্ভাশয়ের কেন্দ্রে সর্বোচ্চ স্থানে অবস্থান করে, মানে গর্ভাশয়টা পুষ্পের ঠিক সর্বোচ্চ স্থানে অবস্থান করে, আর পুষ্পের যে অবশিষ্ট তিনটি স্তবক ক্রমান্বয়ে গর্ভাশয়ের নিচে সজ্জিত থাকে, যে যে দেখো বৃত্তাংশ, পাপড়ি, পঙ্কেশর, এগুলো কি গর্ভাশয়ের নিচে সজ্জিত আছে। এই জন্য এই ফুলটাকে বলা হচ্ছে গর্ভাত পুষ্প বা অধিগর্ভ গর্ভাশয়যুক্ত ফুল। আর ইংলিশে বলা হচ্ছে সুপিরিয়র ওভারি। এটা কোন উদ্ভিদে দেখা যায়, যেমন সরিষা, জবা, ধান। তার মানে জবাটা হলো মালবেসি, ধানটা কি পুইসি। মালবেসি এবং পুইসি গোত্রের ক্ষেত্রে কি দেখা যায়, অধিগর্ভ গর্ভাশয় দেখা যায়। আর শেষেরটা দেখো গর্ভশীর্ষ পুষ্প, এদের গর্ভাশয়টাকে বলা হয় অধুগর্ভ গর্ভাশয়, ইনফেরিয়র ওভারি। এটা কেন এরকম, যে এদের যে পুষ্পাক্ষরা দেখো, যে পুষ্পাক্ষ, এটা একটা প্রসারিত পেয়ালার মতো ধারণ করেছে, পেয়ালার মতো ধারণ করেছে এটা।
এবং এবং গর্ভাশয়ের পাদদেশে সংযুক্ত থাকে। এটা এই গর্ভাশয়ের পাদদেশে এই পুষ্পাকড়া থাকে। আর যে পুষ্পের যে অবশিষ্ট তিনটি স্তবক, যেমন পাপড়ি দেখো, গর্ভমুণ্ড, বৃত্তাংশ, এগুলো কিন্তু গর্ভাশয়ের উপরে আছে। হুম, উপরে পর্যায়ক্রমে সজ্জিত আছে। এই জন্য এই ফুলটাকে, অর্থাৎ এই ধরনের গর্ভাশয়কে বলা হচ্ছে অধুগর্ভ গর্ভাশয়। আর এই ফুলটা হলো গর্ভশীর্ষ পুষ্প বলা হয় এটাকে। ইংলিশে বলা হয় এপিগ্যানাস পুষ্প। এটা কোথায় দেখা যায়? আমাদের ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য কিন্তু উদাহরণ, যেমন কুমড়া, পেয়ারা। পেয়ারা ফুলতে গর্ভশীর্ষ দেখা যায়। আর গর্ভপাত পুষ্প বা হাইপোগ্যানাস দেখা যায় কোথায়? সরিষা, জবা, ধান ফুল, এগুলোর মধ্যে গর্ভপাত পুষ্প দেখা যায়। আর আরেকটা আছে দেখো, গর্ভকটি পুষ্প, এটাকে বলা হয় পেরিগাইনাস। এটা দেখা যায় সিম এবং গোলাপ ফুলে। এটার এর সংজ্ঞাটা হলো যে পুষ্পাক্ষ অবতল। অবতল, এই যে পুষ্পাক্ষটা দেখো, এই জায়গাটা কি অবতল অবস্থায় আছে। বা পেয়ালাকৃতির হয় এবং গর্ভাশয়ের কেন্দ্রস্থলে অবস্থান করতে। এই যে গর্ভাশয়ের কেন্দ্রে থাকে। পুষ্পের যে অবশিষ্ট তিনটি স্তবক গর্ভাশয়কে ঘিরে ক্রমান্বয়ে পেয়ালার কিনারে সরিয়ে, অর্থাৎ যে যে বৃত্তাংশ বলো, পাপড়ি বলো, এগুলো এই গর্ভাশয়টাকে ঘিরে, তার প্রান্তের দিকে ঘিরে তাকে অবস্থান করে। এই জন্য এটাকে বলা হচ্ছে গর্ভকুটি পুষ্প বা পেরিগাইনাস পুষ্প। এবং এটার উদাহরণ দেখা যায় কোথায়? কোন উদ্ভিদে? সিম এবং গোলাপ ফুলে দেখা যায়। আরেকটা প্রশ্ন আসছিল যে অমরা বিন্যাস কাকে বলে। দেখো, অমরা বিন্যাস হলো যে গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থেকে ওভিউল বা ডিম্বকের সৃষ্টি হয় তাকে বলা হয় প্লাসেন্টা বা অমরা। আমরা অমরার সংজ্ঞার আগে জানি যে অমরা কাকে বলে। তোমরা এই ছবিটা একটু দেখো। এই যে এই যে এখান থেকে যে সাদা যে অংশটা, এই জায়গাটাকে বলবো আমরা কি? অমরা। এই অমরা থেকে যে সাদা সাদা মাথাওয়ালা যেগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এগুলো হলো ডিম্বক। হ্যাঁ, তার মানে ডিম্বকটা কোথেকে সৃষ্টি হয়েছে দেখছো? এই যে এই এই অমরা থেকে সৃষ্টি হয়। তার মানে ডিম্বক যেখান থেকে সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে কি? অমরা। যে টিস্যু থেকে ওভিউল বা ডিম্বক সৃষ্টি হয় তাকে বলা হয় অমরা। তো এই পুরাটা হলো গর্ভাশয়। পুরাটা কি? গর্ভাশয়। তো এই গর্ভাশয়ের ভিতরে যে অমরার যে বিন্যাস, গর্ভাশয়ের ভিতরে অমরাটা যেইভাবে বিন্যস্ত অবস্থায় আছে, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। অমরা বিন্যাস বিভিন্ন ধরনের হয়, যেমন একটা উদাহরণ দেখো, যেমন মার্জিনাল হতে পারে, মার্জিনাল বা এক প্রান্ত হতে পারে, অ্যাক্সাল হতে পারে, তারপরে ফ্রি সেন্টার হতে পারে, প্যারাটাল হতে পারে, সুপারফিশিয়াল হতে পারে। এখন তোমরা খুব মনে রাখবা যে এই তোমাদের বইতে যেহেতু পুয়েসি এবং মালবেসি গোত্র আছে, ওই দুটো আগে জানো। যেমন পুয়েসি গোত্রে আছে কি? জবা এবং ঢেঁড়স। এই উদ্ভিদগুলোর প্লাসেন্টেশনটা হলো এক্সাইল বা অক্ষীয়। যেমন এই উদাহরণ হচ্ছে জবা এবং ঢেঁড়সের বৈজ্ঞানিক নাম ব্যাবিলিবুস্কাস এসকিউলেন্টাস। এটা হলো মালবেসি গোত্রের। তাহলে মালবেসি গোত্রের যে অমরা বিন্যাস সেটা হলো অক্ষীয়। এটা মনে রাখতে হবে। আর আমাদের আরেকটা গোত্র আছে কি? আরেকটা গোত্র হলো পুইসি গোত্র। পুইসি গোত্রটা একটু খেয়াল করো। পুইসি গোত্র যেমন ধান, ধানের ক্ষেত্রে এটা হলো বেসাল বা মূলীয়। তার মানে পুইসি গোত্রের ধানের ক্ষেত্রে এটা কি? বেসাল বা মূলীয় অমরা বিন্যাসটা। আর আর এক্সাইল বা অক্ষীয় হলো মালভিসি গোত্রের। এই দুইটা যেহেতু আমাদের বইতে দুইটা গোত্র আছে, এই জন্য আমরা দুইটা আগে জানবো। এছাড়া আমাদের ভর্তি পরীক্ষার জন্য আমরা অন্যান্যগুলো কিন্তু আমাদের জানতে হবে, যেমন মার্জিনাল। হ্যাঁ, মার্জিনাল প্রান্তীয়, যেমন পাইজাম সেটাইভাম, মটরশুটি এবং ল্যাবলা পারপিরিয়াস। হ্যাঁ, এটা সিম গোত্রে দেখা যায়। ফ্রি সেন্ট্রাল দেখা যায় তুত, নুনিয়া শাক। আর প্যারাটাল দেখা যায় কোথায়? সেটিভাস, শশা এবং লেজিনারিয়া ভালগেরিস, লাউ। লাউ, শশা, কুমড়া, এগুলোতে দেখা যায় কি? প্যারাটাল বা বহুপ্রান্তীয় অমরা বিন্যাস। আরেকটা পরীক্ষাতে আসে যে সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল অমর বিন্যাসটা কোথায় দেখা যায়? দেখো, নিমফিয়া নৌচিলি বা শাপলাতে দেখা যায়, নিরাম্ব নৌসিফারা পদ্ধতি দেখা যায়। তো এই ছিল ছোট প্রশ্ন। আবার আমরা যদি বড় প্রশ্নগুলো একটু দেখি, বড় প্রশ্ন দেখার আগে বিগত বছরের যে প্রশ্নগুলো আমরা একটু আগে দেখিয়েছিলাম, যে পুষ্প প্রতীক অঙ্কন। তোমাদের জবা ফুল এবং এই যে ধানের যে পুষ্প প্রতীকটা, অর্থাৎ মালবেসি এবং পুঁইসি গোত্রের যে, এর দুইটারই পুষ্প প্রতীক তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে। দুটারই পুষ্প প্রতীক ভালোভাবে শিখতে হবে। দুইটা পুষ্প প্রতীক আসা খুবই সম্ভাবনা বেশি। যেই বোর্ডে পুষ্প প্রতীকগুলো আসছিল, এগুলো বাদ দিয়ে অন্যগুলো প্রশ্ন করতে হবে, তাহলে পুষ্প প্রতীক। তারপর আছে তো দেখো, এই যে পুষ্প সংকেত, যেমন মালবেসি গোত্রের পুষ্প সংকেত হলো এটা। এটা ব্যাখ্যা জানতে হবে, এখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে। এবং ধান গোত্রের পুষ্প সংকেত হলো এটা। এটাকে জানতে হবে, এটার ব্যাখ্যাটাও জানতে হবে। এই দুইটা জিনিস উদ্দীপক হিসেবে বিভিন্ন বোর্ডে ব্যবহার করেছে এবং পরবর্তী 2026 সালে ব্যবহার করবে উদ্দীপক হিসেবে। তারপরে দেখো, আমি বলেছিলাম যে পুইসি গোত্রের অর্থনৈতিক, পুইসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য। এই যে দেখো, এখানে শনাক্তকারী বৈশিষ্ট্য আছে। পুইসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, এই শনাক্তকারী বৈশিষ্ট্য শিখবা। তারপরে আছে কি? পুইসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব। প্রশ্ন আসতে পারে যে পুইসি গোত্র এবং মালবেসি গোত্রের মধ্যে কাকে তুমি বেশি অর্থনৈতিক গুরুত্ব সবচেয়ে বেশি কার? তাহলে তুমি এই যে পুইসি গোত্রের
আগে উদ্ভিদগুলো নামাতে হবে, যেমন বাঁশের কিছু অর্থনৈতিক গুরুত্ব দিবা, তারপরে দেখো উড়াইজার স্যাটাইম ধানের, তারপরে স্যাকারাম পিসিকারাম আখ বা ইক্ষু, তারপর ট্রিটিকাম অ্যাস্টিয়াম গমের, জিয়ামেজ ভুট্টা, ওডিয়াম ভালগেরি জব বার্লির, এই সাইন্টিফিক নেম লিখে লিখে একটু একটু বর্ণনা দিবা, তাহলে কি অর্থনৈতিক গুরুত্বটা লেখা হয়ে যাবে। তারপরে দেখো যে এখানে আবার এখানে আলাদাভাবে দেওয়া আছে অর্থনৈতিক গুরুত্ব। এই যে দেখো এই সবগুলো কথা যদি আমরা আলাদাভাবে লিখি, আলাদাভাবে এখানে যে বিভিন্ন সাইন্টিফিক নেমগুলো আছে এইগুলো ভাবে লিখি, তাহলে কি পুরোপুরি অর্থনৈতিক গুরুত্ব হয়ে যায়, ঠিক এটার মতোই। আবার পুইসি গোত্রটা গেল, মালবিসি গোত্রটা যদি আসি, মালবিসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য আসছিল, তোমরা এই মালবিসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্যটা শিখে নিবে। 5টা শনাক্তকারী বৈশিষ্ট্য আছে, 5টা শনাক্তকারী বৈশিষ্ট্য, না আরো আছে, এখানে 9টা কত আছে শনাক্তকারী বৈশিষ্ট্য। এই শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো শিখতেই হবে, কারণ এই মালবিসি এবং পুইসি গোত্র শনাক্তকারী বৈশিষ্ট্য যেই বোর্ডে 2025 সালে আসছে ওটা বাদ দিয়ে অন্যান্য বোর্ডে আসার সম্ভাবনা খুবই বেশি, পরে নেবে। তারপরে হলো পশুপতিকে বলেছিলাম, মালবিসি গোত্রের। তারপরে পুইসি গোত্রের যে পুইসি গোত্রের আমি আর একটু দেখাই, পুইসি গোত্রের যে পশুর প্রতীকটা, পুষ্প প্রতীক পুইসি গোত্রের, এই যে এই যে পশু প্রতীক তোমাদেরকে জানতে হবে। আবার পুইসি গোত্রের যে বিভিন্ন ধরনের যে উদ্ভিদটার যে বিভিন্ন অংশ, ফুলের যে বিভিন্ন অংশগুলো কিন্তু উদ্দীপক হিসাবে দেওয়া থাকে। দেখো এই যে একটা গর্ভ এবং গর্ভাশয়, এই যে ধানের ক্ষেত্রে দেখানো হয়েছিল, এই যে এটা, হ্যাঁ, এটা উদ্দীপক হিসেবে ব্যবহার করেছে। আবার অনেক সময় এই স্পাইকলেটটাকে উদ্দীপক হিসেবে ব্যবহার করতে পারে, হ্যাঁ, আবার পুষ্পপ্রতীকটা উদ্দীপক হিসেবে ব্যবহার করতে পারে। তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবে। তারপরে আসো যে পুইসি এবং মালবিসি গোত্রের মধ্যে পার্থক্যটা, এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো এক পরীক্ষাতে তোমাদের জন্য থাকতে পারে, যে পুইসি এবং মালবিসি গোত্রের পার্থক্য। তাহলে তোমরা এই পুইসি এবং মালবিসি গোত্রের পার্থক্যটাও পড়ে নিবে। তাহলে আমার ভিডিওটা এই পর্যন্তই। আমি যদি খুব সংক্ষিপ্তভাবে বলি যে এই চ্যাপ্টারের জন্য তোমরা কোনটা পড়বে, এই চ্যাপ্টারের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মালবিসি এবং পুইসি গোত্রের অর্থনৈতিক গুরুত্ব, মালবিসি পুইসি গোত্রের বৈশিষ্ট্য, মালবিসি পুইসি গোত্রের পুষ্প প্রতীক এবং পুষ্প সংকেত এবং তাদের মধ্যে কি পার্থক্য, আর আবৃতবীজ এবং নগ্নবীজ উদ্ভিদের মধ্যে পার্থক্য, ম্যাগাস্পোরিফিল এবং মাইক্রোস্পোরিফিলের মধ্যে পার্থক্য, সাইকাসের পোরালয়েডের মূল, সাইকাসের পোরালয়েড মূল কি, তারপরে আছে ম্যাগাস্পোরিফিল এবং মাইক্রোস্পোরিফিলের সংজ্ঞা এবং তাদের মধ্যে পার্থক্য। এগুলোই এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই চ্যাপ্টার থেকে আমি যে যে প্রশ্নগুলো বলেছি সেই প্রশ্নগুলোই নিয়ে তোমরা নোট করবা এবং এই প্রশ্নগুলোই বারবার করবা। এখান থেকে কোনো প্রশ্ন আসলে তোমাদের আর মিস হবে না। আজকে এই পর্যন্তই, ভিডিওটা একটু লম্বা করেছি, ভিডিওটা না টেনে তোমরা আশা করি দেখবে। তো এই পর্যন্তই আজকে, সবাই সুস্থ থাকো, ভালো থেকো, ধন্যবাদ।